প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, এখানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে। আজকে যেই সমস্যাটি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার। রক্তের ক্যান্সার কথাটি শুনলে অনেকে ভয় পায়, ভাবে এর চিকিৎসা হয়তো দেশে সম্ভব নয়, কারণ বিভিন্ন ধরনের জটিল চিকিৎসা পদ্ধতি, এগুলো হয়তো বিদেশ ছাড়া অন্য কোনো গতি নেই। কিন্তু বাস্তবিক চিত্রটি আসলে আলাদা। সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্তের ক্যান্সার বাংলাদেশেই বিশ্বমানের চিকিৎসা। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত রক্তরোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, ইউনিট প্রধান এবং সহযোগী অধ্যাপক, বিএমটি, হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম। আমরা আজকে কথা বলতে বসেছি রক্তের ক্যান্সার নিয়ে। রক্তের বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, আমরা এগুলো শুনতে পাই, কিন্তু সাধারণ মানুষ হয়তো খুব একটা বুঝে না যে ক্যান্সার এবং রক্তের ক্যান্সারের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সেই ব্যাপারে প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, এই যে রক্তের ক্যান্সারগুলো হয় এগুলো আসলে কি কি বা কেন হয়? ধন্যবাদ আপনাকে। আসলে মানুষের শরীরে মূলত দুই ধরনের ক্যান্সার হয়। একটা হলো সলিড ক্যান্সার, যেমন লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, গার্ড ক্যান্সার। আরেকটা হলো রক্তের ক্যান্সার। তা রক্তের ক্যান্সার মূলত লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা। এই ক্যান্সারগুলো আমি যদি বলি যে টোটাল ক্যান্সারের প্রায় 10% ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সারের মধ্যে আবার সবচেয়ে বেশি কমন হলো অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, তারপরে আছে নন হজকিং লিম্ফোমিয়া, তারপরে আছে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া অ্যান্ড মাল্টিপল মায়োলোমা। আচ্ছা, এই যে ক্যান্সারের সামগ্রিক চিত্রটি সারা বিশ্বে যেরকম, আমাদের দেশে কি একই রকম? ক্যান্সারের যে ডাটা আছে, ডাটা অনুযায়ী আমাদের বাংলাদেশে প্রায় একই রকম। তবে আগের থেকে বাংলাদেশে কিন্তু ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে। যেমন 2014 সালে একটা স্টাডি ছিল, মাল্টি সেন্টার স্টাডি। 10টা বিশেষায়িত হাসপাতালে এরকম ক্যান্সার ম্যালিগনেন্সি নিয়ে, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি নিয়ে যে স্টাডি করা হয়েছিল, সেখানে উঠে আসছে যে আমাদের বাংলাদেশে কোন ক্যান্সারের হার কেমন, বিশ্বের তুলনায় আমাদের দেশের পার্থক্য কতটুকু। সবচেয়ে বেশি কোন ধরনের ক্যান্সার আমাদের দেশে দেখা যায়? জি, আমাদের রক্তের ক্যান্সারের মধ্যে বেশিরভাগই হলো অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অর্থাৎ অ্যাকুট লিউকেমিয়া। এরপরেই আসে হলো ক্রনিক লিউকেমিয়ার মধ্যে ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া। আর এরপরে আছে লিম্ফোমা, যেটা এটার আবার দুই ধরনের আছে, নন হজকিং লিম্ফোমা, হজকিং লিম্ফোমা। নন হজকিং লিম্ফোমাটা বেশি। তারপরে আসছে হলো মাল্টিপল মায়োলোমা, যেটা বোন ক্ষয়, অর্থাৎ হাড় ক্ষয় রোগ, কোমর ব্যথা, অনেক সময় কিডনি ফেইলিওর, এই ধরনের ব্লাড ক্যান্সার, যেটা মাল্টিপল মায়োলোমা। তো এই যে বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝতে পারে না প্রথম দিকে যেটি ক্যান্সার কিনা। তো সেই ক্ষেত্রে কি ধরনের উপসর্গ থেকে বোঝা যেতে পারে যে এটি ক্যান্সার হতে পারে? জি, আমি যে রক্তের বিভিন্ন ধরনের ক্যান্সার বললাম, এক একটা ক্যান্সারের উপসর্গ এক এক রকম হইলেও, তবে মূলত এই যে ঘন ঘন জ্বর বা দীর্ঘদিনের জ্বর, তারপরে আপনার দুর্বলতা, তারপরে অস্বাভাবিক ওজন কমে যাওয়া, তারপরে রক্তক্ষরণ, তারপরে গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গায় যে গোটা থাকে লিম্ফ নোডগুলো, এগুলো ফুলে যাওয়া এবং রক্তপাত হওয়া, এগুলো মূলত ব্লাড ক্যান্সারের লক্ষণ। আচ্ছা, একটু লিউকেমিয়াতে আসি। সবচেয়ে মারাত্মক যে ধরনের আমরা রোগের কথা শুনি তার মধ্যে বোধহয় লিউকেমিয়া একদম সর্বোচ্চ অবস্থানেই আছে। তো লিউকেমিয়া শুনলে যেমন ভয় লাগে এবং এটি বুঝতে গেলে আরও বেশি ভয় লাগে। তো সেই ব্যাপারে একটু জানতে চাই, লিউকেমিয়া রোগটি আসলে কিভাবে হয়? আচ্ছা, এই যে লিউকেমিয়া আসলে অ্যাকুট লিউকেমিয়া, যেটা হলো খুব অল্প সময়ের মধ্যে উপসর্গটা দেখা দেয়। দেখা যায় যে 15 দিন বা 1 মাসের মধ্যে রোগী খুব দ্রুত খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়া মানে তার রক্ত স্বল্পতার কারণে তার দুর্বলতা, হ্যাঁ, আর তারপরে এই যে জ্বর আসা, যেমন এই জ্বর সারে না, আসলে অ্যান্টিবায়োটিক খায় বিভিন্ন দিয়ে হলেও আসলে সারতে, যেটাকে বলে টিউমার ফিভার। তারপরে রক্তক্ষরণ, অস্বাভাবিক রক্তক্ষরণ, যেমন দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, স্কিনে র্যাশ হতে পারে। আর একটা হলো যে অনেক সময় পেটে চাকা হয়, অর্থাৎ পিলে বড় হয়ে যায়, লিভার স্প্লিন বড় হয়ে যায়, গ্ল্যান্ডগুলা ফুলে যায়। আচ্ছা, এগুলোই মোটামুটি অ্যাকুট লিউকেমিয়ার লক্ষণ। যখন এই ধরনের লক্ষণ প্রকাশিত হচ্ছে এবং ভালো হচ্ছে না, একজন সাধারণ রোগী কি করবে? জি, প্রথমে
এই ধরনের উপসর্গ দেখা দিলে আমরা যে পরীক্ষাগুলো করি, বিশেষ করে আমি যেটা বললাম যে রক্তের সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম, তো প্রথমে যে একটা সিবিসি আসলে একদম উপজেলা পর্যায়ে এই পরীক্ষাটা হয় অটোমেটেড অ্যানালাইজার মেশিনের মাধ্যমে। এখানে যদি কোনো অস্বাভাবিকতা দেখা যায়, দেখলো রক্তের হিমোগ্লোবিনটা কমে গেছে অথবা বেড়ে গেছে, অথবা রক্তের ডব্লিউবিসি কাউন্ট অনেক বেড়ে গেছে বা প্লেটলেট কাউন্ট কমে গেছে, তখনই একজন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে রোগীর জন্য দ্রুত রোগ নির্ণয় হবে এবং চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু হবে। জি, তো এই যে আপনি পরীক্ষা দুটোর কথা বললেন, এটি থেকে কি ঔষধে চলে যাওয়া যাবে? না, প্রথম কথা হলো যে চিকিৎসা দিয়ে রোগ ভালো করার প্রথম শর্ত হলো সঠিক রোগ নির্ণয় করা। তা সঠিক রোগ নির্ণয় করতে হলে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে একদম এই যে বললাম যে ব্লাড ক্যান্সার বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন প্রকারভেদ আছে, আসলে এক একটার চিকিৎসা এক এক রকম। এই জন্য বাকি পরীক্ষাগুলো করে নিশ্চিত হতে হবে। যেমন বাকি পরীক্ষার মধ্যে কী কী, যেমন বোন ম্যারো এক্সামিনেশন, তো এটা হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা এগুলো করে থাকে। তারপরে ফ্লো সাইটোমেট্রি, মলিকুলার জেনেটিক স্টাডি। আপনি জেনে অবাক হবেন যে আধুনিক চিকিৎসা এখন নতুন নতুন আবিষ্কারের কারণে এমন সব ওষুধ বের হয়েছে এখন যে মলিকুলার টার্গেটেড থেরাপি চলে আসছে। এখন দেখা যায় অনেক সময় আমরা ওই থেরাপিগুলো দিতে হলে তাহলে এই অ্যাডভান্স ইনভেস্টিগেশনগুলো করে নিতে হতো। জি, আমরা এ নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিশ্বমানের চিকিৎসা পাওয়ার জন্য অবশ্যই বিশ্বমানের ল্যাব ফ্যাসিলিটি থাকতে হবে এবং সেই ধরনের প্রযুক্তিগত সমন্বয় থাকতে হবে যাতে রোগটি শনাক্তকরণ করা যায়। তো সেই ব্যাপারে আমাদের দেশ কতটুকু অগ্রগতির অবস্থায় আছে? আসলে আমাদের দেশে এখন সরকারি এবং বেসরকারি পর্যায়ে কিন্তু ল্যাব ফ্যাসিলিটি অনেকটাই এগিয়ে গিয়েছে। আমরা আগে বিদেশ নির্ভর পরীক্ষা নিরীক্ষা করতাম, কিন্তু এখন কিন্তু অনেকগুলো টেস্টই এখন সরকারি এবং বেসরকারি পর্যায়ে এগুলো হচ্ছে। যেমন আমি একটু আগে বললাম যে ফ্লো সাইটোমেট্রি, দেখেন এই ফ্লো সাইটোমেট্রি আগে আমাদের দেশে হতো না, কিন্তু এখন এটা কিন্তু খুবই অ্যাভেলেবল এবং আগে অনেক দামি হলেও এখন কিন্তু কস্টটাও মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে আসছে। তারপরে যেমন মলিকুলার জেনেটিক স্টাডি, এগুলো কিন্তু আমাদের দেশে, আমরা কিন্তু এখন এগুলো বাহিরে পাঠি না। এখন আমার মনে হয় যে আমরা মানে আধুনিকতার সাথে সাথে আমাদের দেশটাও এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। জি অবশ্যই। এই যে লিউকেমিয়া বলছেন, লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা, তিনটির ক্ষেত্রে কি একই প্রযুক্তিগত যে পরীক্ষাগুলো আছে সেগুলো করতে হয় নাকি প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা? না, যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে আমি বললাম যেমন ফ্লো সাইটোমেট্রি বা মলিকুলার জেনেটিক্স, লিম্ফোমার ক্ষেত্রে আবার টিস্যু বায়োপসি করতে হয়। যে গ্ল্যান্ডটা ফুলে গিয়েছে ওই গ্ল্যান্ডটাকে কেটে পরীক্ষা করতে হয়। তারপরে এটাকে আবার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নামে একটা পরীক্ষা করতে হয়। এগুলো কিন্তু যেমন আমি বলি সরকারি পর্যায়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন আগারগাঁও, এখানে কিন্তু হচ্ছে, আমরা কিন্তু প্রতিনিয়ত এখান থেকেই করছি। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আমরা দেখছি যে অনেকটুকুই এখন সামনের দিকে এগিয়ে গেছে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এই ব্যাপারে একটু জানতে চাই যে এই যে তিনটি রোগের কথা শুনছি, যেটি তিনটি রোগী ব্লাড ক্যান্সার হিসেবে পরিচিত, এদের প্রত্যেকটি থেকে এই ধরনের চিকিৎসা প্রয়োজন কিনা? জি, যে ব্লাড ক্যান্সারটা ঝুঁকি বেশি এবং এটা ফিরে আসার সম্ভাবনা বেশি, অর্থাৎ রিলাপস, আমি চিকিৎসা দিলাম, দেখা গেলো যে কিছুদিন পরে রোগটা ফিরে আসতে পারে। আমরা ওই যে মলিকুলার জেনেটিক স্টাডি করছি, নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং টেস্ট করছি, এগুলো দেখে আমরা প্রিডিক্ট করতে পারি যে এই রোগটা চিকিৎসার পরে আবার ব্যাক করতে পারে। তখন ওই ধরনের মানে উচ্চমাত্রার ঝুঁকি সম্পন্ন ব্লাড ক্যান্সারগুলোর জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন জরুরি এবং এটা মানে রোগটা নির্মূল করার জন্য দরকার। তো আমাদের দেশে কিন্তু আমরা ঢাকা মেডিকেল সহ প্রাইভেটে বেশ কয়েকটা সেন্টারে কিন্তু নিয়মিতভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন মূলত দুই ধরনের, একটা হলো নিজের অস্থিমজ্জা নিজেকে প্রতিস্থাপন করা, অর্থাৎ প্রথমে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে রোগটাকে নির্মূল করে রোগীর অস্থিমজ্জাকে নিয়ে রোগীকে ট্রান্সফিউশন করা, এটাকে বলে অটোলগাস। আরেকটা হলো ডোনার লাগে, যেটা ডোনারের থেকে, অর্থাৎ এই সেলে ম্যাচিং সিবলিং ডোনার অথবা আনরিলেটেড ডোনার থেকে স্টিম সেল কালেক্ট করে রোগীকে দেওয়া। তো আমাদের দেশে যেমন লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা,
এই দুইটা কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে ডোনার লাগে না, এটা কিন্তু অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে, এবং আমরা কিন্তু ঢাকা মেডিকেলে এখন নিয়মিতই করছি। এই অস্থি মজ্জা প্রতিস্থাপন ব্যাপারটি আসলে কি? রক্ত তৈরির কারখানা হলো বোন ম্যারো। তা বোন ম্যারোতে রক্তের কণিকার যে মাদার সেল অর্থাৎ স্টিম সেল, এটা বোন ম্যারোর মধ্যে থাকে। তা আমরা এটাকে ওষুধের মাধ্যমে ওই বোন ম্যারোর স্টিম সেলটাকে পেরিফেরাল ব্লাড অর্থাৎ শিরায় নিয়ে আসা হয়। তারপরে এক ধরনের মেশিন আছে যেটাকে বলে অ্যাফেরেটিক মেশিন। এই মেশিনের মাধ্যমে শুধু শরীর থেকে স্টিম সেলটাকেই আলাদা করা হয়, জাস্ট লাইক ব্লাড ব্যাগের একটা ব্যাগের মধ্যে। তারপরে এটাকে রুগীকে প্রসেসিং বলতে আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে যখন ফিট করা হয়, তারপরে আমরা ওই প্রি কালেক্টেড স্টিম সেলটাকে রুগীর শরীরে ট্রান্সফিউশন করা হয়, এবং দেখা যায় এটা রিকভারি করতে প্রায় 10 থেকে 14 দিনের মধ্যে রুগী রিকভারি করে অটোলোগাস ট্রান্সপ্লান্টেশনে। বাট অ্যালোজেনিক যেটাতে ডোনারের থেকে নিতে হয়, সেটাতে আবার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে রুগী পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো নিজে থেকে নিজে কিভাবে নেয় সেই ব্যাপারটা একটু জানতে জি, চাই। প্রথমে তাকে কেমোথেরাপি দিয়ে বা ইমিউনোথেরাপি দিয়ে তাকে রোগ মুক্ত করা হয়। রোগ মুক্ত করে এটাতে সাধারণত কতদিন সময় লাগতে পারে? এটা কোনো রোগীর ক্ষেত্রে 3 মাস, কোনো ক্ষেত্রে 4 মাস, কারো ক্ষেত্রে 6 মাসও লাগতে পারে। আচ্ছা, প্রথমে রোগীকে রোগ মুক্ত করতে হবে, এবং এই রোগটা যাতে ফিরে না আসে এই জন্যই কিন্তু ট্রান্সপ্লান্টেশন করা হয়। তো যখন রোগী রোগ মুক্ত থাকে তখন রোগীকে আমরা হাই ডোজ কেমোথেরাপি দিয়ে, যেটাকে বলে কন্ডিশনিং, এটা করে তারপরে স্টিম সেলকে রোগীর শরীরে প্রবেশ করানো হয়। আচ্ছা, আর যেটি আপনি বলছেন যে আরেকজন থেকে নেওয়া হয় সেই ব্যাপারটা একটু জানতে চাই। জি, যেটা যেমন অ্যাকুট লিউকেমিয়া, এইটা আসলে নর্মালি অটোলোগাস করা হয় না, এটা ডোনারের ট্রান্সপ্লান্টেশন লাগে। সাথে নন ম্যালিগনেন্সি যে কেসগুলো আছে যেমন থ্যালাসেমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, সেক্ষেত্রেও কিন্তু ডোনার লাগে। এখন রুগীকে লিউকেমিয়া রুগীকে ওই যে প্রত্যেকটারই প্রথমে রোগ মুক্ত করতে হবে, আর ডোনার থেকে নিতে হবে। ডোনারের কিন্তু কোনো কেমোথেরাপি লাগে না, তেমন কোনো ইয়া নেই। জাস্ট আমরা এটা মানে পার্শ্বপত্রিকা নেই বললেই চলে, এরকম একটা ওষুধ দিয়ে রুগীর অস্থিমজ্জার যে স্টিম সেল সেটাকে শিরায় নিয়ে আসা হয়, তারপরে অ্যাফেরেটিক প্লেটের মাধ্যমে ওটা কালেক্ট করা হয়। যেমন আমি একজনকে যখন ব্লাড ডোনেট করব, আমি জাস্ট ব্লাড যেমন ডোনেট করি, ঠিক এরকমভাবে স্টিম সেল ডোনেট করা যায়। যে ডোনার বা যার থেকে এই সংগ্রহ করা হচ্ছে তার কি কোনো সমস্যা হওয়ার ঝুঁকি আছে কিনা? আসলে 2 থেকে 3 সপ্তাহ লাগবে রুগীর ক্ষেত্রে, বাট ডোনারের কিন্তু এটা ডোনারের কোনো ইয়ে নেই। ডোনার জাস্ট তাকে তো যেদিন আমরা স্টিম সেল কালেক্ট করবো ওই দিনই তার ছুটি, তার তো আসলে হসপিটালাইজ থাকতে হবে না, এবং তার কিন্তু কোনো পার্শ্বপত্রিকা নেই বললেই চলে। আমরা এ নিয়ে আরও জানবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। আমরা শুনছিলাম যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে যেহেতু একটা ভয় অনেকের মধ্যে কাজ করছে, এবং ভয়টা আশা করি এই আলোচনার মাধ্যমে কিছুটা হলেও ভেঙে যাবে। তো প্রশ্ন থাকে যে এই চিকিৎসাটি সবার জন্য প্রযোজ্য কিনা? জি, আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সব রোগীর জন্য প্রযোজ্য না। আমরা যেমন আমরা বললাম যে ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, এটা কিন্তু দেখেন এটা কিন্তু কোনো কেমোথেরাপি দেওয়া হয় না, এবং এটা জাস্ট মুখে খাওয়ার ওষুধ দিয়ে কিন্তু সে 100 ভাগের 85 ভাগ রোগী কিন্তু ভালো থাকে। আচ্ছা, এটা ডায়াবেটিস প্রেশার হলে যেমন সবসময় ওষুধ খেতে হয়, ঠিক ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া কিন্তু একই রকম। এটা কোনো কেমোথেরাপি লাগে না, হসপিটালে ভর্তি হতে হয় না, জাস্ট মুখে খাওয়ার ওষুধ খেয়ে কিন্তু সে ভালো থাকবে। ঠিক এরকম মাল্টিপল মাইলোমাও যদি আমি বলি, এটাতেও কিন্তু আমরা যে হসপিটালে থেকে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা না, এখন কিন্তু কেমো ফ্রি ট্রিটমেন্টও আসছে। জি, কেমোথেরাপি দেওয়া লাগবে না। তো এই চিকিৎসা নিয়েও কিন্তু রোগী ভালো থাকে। ঠিক একইভাবে আমি একটা কথা বলেছি যে অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, এটার সাবটাইপ আছে 8 প্রকার। 8 প্রকার মধ্যে একটা আছে অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। এই রোগীটাও কিন্তু কেমো ফ্রি ট্রিটমেন্ট দিয়ে এটার কিওর রেট
99%। সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করে সঠিক জায়গায় চিকিৎসা নিতে হবে। এই চিকিৎসা নিলে কি রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে? কারণ আমরা তো জানি ক্যান্সার মানেই সবচেয়ে ভয়াবহ রোগের মধ্যে একটি। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে চিত্রটি কী রকম? ব্লাড ক্যান্সারের চিত্রটি আমি বলবো খুবই আশানুরূপ। আমরাই যখন ছোটবেলায় শুনতাম যে ব্লাড ক্যান্সার নো অ্যান্সার, কিন্তু এই কথাটি এখন কিন্তু সত্য নয়। এখন বললাম যে অ্যাকুট পলিসিস্টিক লিউকেমিয়া, মানে এইটা সাকসেস রেট বললাম 99%, এবং উইদাউট কেমোথেরাপি, কেমো ফ্রি ট্রিটমেন্ট দিয়ে কিন্তু 100% কিওর, প্রায় 100% কিওর, এবং এটা রিল্যাপস হওয়ার সম্ভাবনাও, অর্থাৎ রোগটা কামব্যাক করার সম্ভাবনাও কিন্তু খুব কম। আচ্ছা, ঠিক এরকম আরও ব্লাড ক্যান্সার আছে যেগুলো আমরা কিন্তু কেমোথেরাপিও দিই না। অতএব ব্লাড ক্যান্সার এখন আর হতাশার জায়গা নয়, শুধুমাত্র সঠিক চিকিৎসাটি নিতে হবে। এক্স্যাক্টলি। তো এই যে ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যান্সার আমরা দেখি যে অপেক্ষাকৃত একটু যারা বয়স্ক তাদের ক্ষেত্রে হয়, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে চিত্রটি একটু আলাদা। আমরা দেখি অনেক বাচ্চাদের ক্ষেত্রেও হয়। তো এই ব্যাপারটির সাথে কি কোনো বংশগত ব্যাপার আছে, আর বাচ্চারা কেন তো বেশি হয়? না, এখন এই ব্লাড ক্যান্সারের মধ্যে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা বাচ্চাদের বেশি হয়, আবার অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াটা বড়দের ক্ষেত্রে হয়। লিম্ফোমার ক্ষেত্রে এটা যে কোনো বয়সেই হতে পারে। মাল্টিপল মাইলোমা, ক্রনিক লিউকেমিয়া, এগুলো সাধারণত বয়স্কদের হয়ে থাকে। তা এটা বংশগত খুব বেশি রিলেশন নেই, তবে জেনেটিক কিছু ফ্যাক্টর আছে। আচ্ছা, তো এই জেনেটিক ফ্যাক্টর আছে। তাছাড়া আমাদের একটা হলো যে ভেজাল, যে রেডিয়েশন, কেমিক্যাল এক্সপোজার, এগুলোর কিছু সম্পর্ক আছে। আমাদের যে জীবন ধারণের মান, এগুলো এই ধরনের ক্যান্সার তৈরির পিছনে কোনো ভূমিকা রাখছে কিনা এখন? ভেজাল বা কেমিক্যাল এক্সপোজার, রেডিয়েশন এক্সপোজার, এগুলা অবশ্যই, এবং পরিবেশ দূষণগত বিষয়, এগুলো অবশ্যই ক্যান্সারের জন্য একটা ফ্যাক্টর। তা আমাদের এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। সারা বিশ্বেই যেমন ক্যান্সারের যে চিত্র, আমাদের দেশেও ঠিক একই রকম। তো আমাদের আসলে সচেতনতার অভাব, আমাদের রোগ নির্ণয় করতে অনেক সময় দেরি হয়, আবার চিকিৎসাও অনেকে নিতে পারে না, কারণ এই চিকিৎসাটা না আসলে একটু দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। আচ্ছা, তো সেই দিক দিয়ে আমাদের আর্থসামাজিক অবস্থা প্রেক্ষাপটে রুগীদের আসলেই কষ্টকর। তো এই জন্য যদি সরকারি অনুদানটা আরেকটু বাড়ানো যায়, যদিও অনুদান আছে, কিন্তু এটা আমি মনে করি যথেষ্ট নয়। সরকারি পর্যায়ে যদি ক্যান্সার রোগীদের জন্য, স্পেশালি ব্লাড ক্যান্সার রোগীদের জন্য আরেকটু অনুদান বেশি করা হয়, তাহলে রোগীদের জন্য কষ্ট কম হবে। অবশ্যই সেই আশা তো আমরা করছি, কিন্তু তারপরে দেখা যায় এখন পর্যন্ত একটা উল্লেখযোগ্য মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে চিকিৎসার জন্য, এবং সেটি তো অবশ্যই দেশের যে খরচটি তার চাইতে বেশি। তো আপনার মন্তব্য চাচ্ছি যে এই ক্ষেত্রে আসলে এই জায়গাটা থেকে কতটুকু ফিরে আসার সুযোগ আছে? আমি মনে করি যে এখানে যেহেতু এখন অনেক আধুনিক চিকিৎসা এসে গেছে, এখন দেখেন বিশ্বে কোথায় কি হচ্ছে আমার হাতের মধ্যে, মোবাইলে কিন্তু সব কিছু আমরা জানছি, দেখছি। তো আমাদের দেশে এখন ওষুধ আমাদের দেশে তৈরি হচ্ছে, বাইরে রপ্তানি হচ্ছে। ডায়াগনস্টিক ফ্যাসিলিটি আমাদের অনেক ইমপ্রুভ হয়েছে। আর যেগুলো হচ্ছে না, এগুলো কিন্তু আমরা কিছু টেস্ট আছে, এগুলো আউটসোর্সিং করে থাকি। এখন বাইরে যে মানুষ কি করে, আমরা তো প্রতিনিয়তই ফেস করি, জাস্ট বাইরে যায়, ঠিক রোগটা নির্ণয় করে আবার ঠিক কিন্তু দেশেই আসে। এর মাঝখানে কিন্তু বেশ কিছু টাকা খরচ করে আসে, পরে আর চিকিৎসা নিতে পারে না। আমি মনে করি যে আসলে সব ক্যান্সারের জন্য বিদেশ যাওয়ার দরকার নেই, জাস্ট আস্থা রাখতে হবে, সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটা নিতে হবে। এই যে কেমোথেরাপিটা নিচ্ছে, এটি কি পরবর্তীতে একজন রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় কোনো বাধা তৈরি করতে পারে কিনা? সব কেমোথেরাপি এরকম যে কমপ্লিকেশন বা জটিলতা হবে এমন না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। এরকম যে কোনো চিকিৎসারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ শ্রোতা এবং দর্শকদের। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আজকের আলোচনায় যে লক্ষণগুলোর কথা আমরা বলছিলাম সেগুলো প্রকাশিত হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।